আজকে আমরা আমাদের যে প্রোগ্রাম তার শিরোনাম রেখেছি নির্বাচন কত দূর। যা সবাই তো আমরা নির্বাচন নির্বাচন নিয়ে কথা বলছি, আসলে নির্বাচনটা কত দূর বলে মনে হচ্ছে? নির্বাচন নিয়ে কথা বলার আগে আপনাকে এবং যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তো বাংলাদেশে নির্বাচন হবে এরকম কোনো পরিবেশ দেখছি না। আমি নির্বাচন ব্যাপারে খুবই সন্দিহান। কারণ একটা নির্বাচনকে কন্ডাক্ট করার জন্য যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার এবং অন্যান্য অনুষঙ্গ দরকার, সেগুলা বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে খুবই অনুপস্থিত। বর্তমানে যে অবস্থা চলছে, এই অবস্থায় নির্বাচনকে ফেব্রুয়ারিতে সম্ভাব্য একটা ডেট করা হয়েছে যে 12 ফেব্রুয়ারি বা তার সময়ে একটা নির্বাচন হবে, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই নির্বাচনটা তারা নির্বাচন কমিশনের চিঠি দিয়ে জানিয়েছে যে এই নির্বাচন অনুষ্ঠান ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনও কাজ করছে। কিন্তু আপনি দেখবেন যে সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলার বাইরেও যে সকল স্টেক হোল্ডার আছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, একটা বিভাজন তৈরি হয়েছে পিআর, গণভোট এবং আপনার নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে। তার বাইরে যারা বিগত সরকারে ক্ষমতায় ছিল তারা, এবং তাদের সাথে দূষর হিসেবে যাদেরকে আখ্যায়িত করা হচ্ছে, জাতীয় পার্টি সহ 14 দল, যদি আমরা মনে করি না নির্বাচনে অংশগ্রহণ করার কারণে কোনো দূষর হতে পারে বা দূষর হয়। নির্বাচন অংশগ্রহণ করা হলো একটি দলের তার সাংবিধানিক রাইট। সে ইচ্ছা করলে অংশগ্রহণ করতেও পারে, আবার বর্জনও করতে পারে, দুইটাই সাংবিধানিক রাইট। জাতীয় পার্টি অংশগ্রহণ করছে, সুতরাং নির্বাচনে অংশগ্রহণ করলে সেটা হবে এরকম না। আজকে একটা ইস্যু তোলা হচ্ছে যে পিআর পদ্ধতি না হলে এনসিপি সহ কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করবে না। এতে প্রমাণিত হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি, পিআর, গণভোট সবকিছু মিলে যে নির্বাচনের ডিসেম্বরের মধ্যে যে পরিবেশ সৃষ্টি হওয়া দরকার সেরকম পরিবেশ নাই। এটা আস্তে আস্তে আরো গোলা হবে এবং নির্বাচন হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণভাবে হওয়ার পরিবেশ আছে। ইতিমধ্যে নির্বাচনের জন্য আপনি জানেন যে বাংলাদেশের যে প্রচলিত আইন অনুসারে নির্বাচনের সময় নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনের আন্ডারে থাকে। কিন্তু নির্বাহী বিভাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করে তাদের একটি সংস্থাকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে র্যাবকে এখানে অংশগ্রহণ করতে নাও দেওয়া হতে পারে। তার পুলিশের যে মনোবল ভাঙা, সেখানে সামান্য মব পুলিশ এখন কন্ট্রোল করতে পারছে না। নির্বাচনের সমত মানে শান্ত অবস্থায়, স্বাভাবিক অবস্থায় যখন নির্বাচন হয় তখনও কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে মব সৃষ্টি হয়, কেন্দ্র দখল হয়, ভোটার বাক্স ছিনতাই হয়। এখন যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, এই অবস্থায় প্রত্যন্ত অঞ্চলে এবং মানে শহর অঞ্চলেও যদি এই পরিস্থিতির সৃষ্টি হয়, আমাদের দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছে তারা নর্মালি একটা সেন্টারে 2-3 জন পুলিশ, কয়েকজন গ্রাম পুলিশ অথবা শহর প্রতিরক্ষা যে বাহিনী আছে সেই বাহিনী 2-4 জন দিয়ে নির্বাচন করা হয়। এখন 200, 500, 1000 লোকের মব তারা ঠেকাইতে পারবে কিনা? আর্মিকে অংশগ্রহণ করতে বলা হয়েছে, কোন প্যাটার্নে অংশগ্রহণ নির্বাচনে আর্মি থাকবে সেটার কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। আর্মি যদি স্ট্যাকিং ফোর্স হিসেবে থাকে তাহলে তারা 440 গজ দূরে থাকবে, বাইরের যে আইন আছে সেটা ঠেকাবে, কিন্তু ভিতরে কোনো কিছু হইলে সেটা আর্মি আসবে না। এই অবস্থায় একটা অনিশ্চিত যাত্রার দিকে নির্বাচনটা আগাচ্ছে বলে আমরা মনে করি। এবং এই নির্বাচনে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে এরকম কোনো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্নভাবে ধোয়া তোলা হচ্ছে যে ওরা অংশগ্রহণ করতে পারবে না, ওরা অংশগ্রহণ করতে পারবে না। কেন পারবে না? একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটা রাজনৈতিক দল কি জন্য নির্বাচনে যেতে পারবে না, এটার কোনো কারণ দিচ্ছে না, কিন্তু বলা হচ্ছে যে ওকে আসতে দেওয়া হবে না, ওকে আসতে দেওয়া উচিত না। না, এখানে এটা কোনো ধরেন একটি একটা ব্যাপার হলো অংশগ্রহণমূলক নির্বাচনে নির্বাচন, ইয়ে নেই। সরকার বলছে নির্বাচন কমিশনকে নির্বাচন কন্ডাক্ট করতে। নির্বাচন কমিশন বলছে যে যে করেই হোক তারা নির্বাচন করবে এবং নির্বাচন করার জন্য তারা প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা 1.5 লাখ পুলিশকে তৈরি করছে এবং 80,000 আর্মিকে তারা রাখবে। আপনি যে বললেন পিআর এর মানে পিআর নিয়ে কথা বলছে, গণভোট নিয়ে কথা বলছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে যে এগুলো নির্বাচনের আগে একরকমের রেটরিক। কিন্তু আপনাদের চেয়ারম্যান যে কথাটা বলেছে সেটা আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হয়েছে, যে উনি বললেন
যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে সঠিক হবে না, এই কথাটাকে আপনি কেমন ভাবে দেখেন? আমি শুধু আওয়ামী লীগের কথা বলবো না, সকল দলের অংশগ্রহণ নিয়ে নির্বাচন যদি না হয় তাহলে সেটা দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হবে না। সেই ক্ষেত্রে সকল দলের মধ্যে আওয়ামী লীগ আছে, আমাদের চেয়ারম্যান যথাযথই বলেছে আমি মনে করি। কারণ আওয়ামী লীগ ফেসিস্ট হিসাবে ক্ষমতাচ্যুত হয়েছে, তাদের যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, ভোট কেলেঙ্কারির সাথে জড়িত ছিল, তাদের আলাদা আইনে বাংলাদেশে বিচার হতে পারে এবং তাদের বিচার হচ্ছেও কিছু। কিন্তু আপনি বাংলাদেশে যদি দেখেন, এখন এভারেজ আওয়ামী লীগের ভোট ছিল হলো 35 থেকে 40%, এরকম কম বেশি বিভিন্ন নির্বাচনে হয়েছে, 41ও হয়েছে, আবার তার কম হয়েছে। আমি ধরে নিলাম যে আওয়ামী লীগের ভোট এই বিপর্যয়ের পরে কমতে কমতে আরো অনেক কমে গেল, অর্ধেক হয়ে গেল, অর্ধেক হলো 20% ভোট থাকে। টোটাল 20% মানুষের ভোট দেওয়ার জায়গাটাকে বাদ রেখে আপনি যদি ভোট এর ব্যবস্থা করেন, তাহলে গত 3 নির্বাচনে যে অভিযোগ ছিল যে একপক্ষীয় নির্বাচন হয়েছে, এখানে তো তাই গিয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের বিবেচনায় এখানে বলা হচ্ছে যে শুধু আওয়ামী লীগ না, 14 দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাইকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে। তাদের ভোটের পার্সেন্টেজ কিন্তু বাংলাদেশে 50 থেকে 51% হয়। 51% লোককে আপনি ভোটের থেকে দূরে রাখবেন, আর সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে, সেই নির্বাচনটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে, এটা আমি আশা এখানে করার কোনো শুধু কারণ নাই। আমি এখানে বাংলাদেশে একটা জিনিস আন্তর্জাতিক বলি, যে সেটা হলো যে মনে করেন আওয়ামী লীগ ছাড়া সবাইকে ইলেকশন করতে দেওয়া হলো, তাহলে কি ঠিক আছে? আওয়ামী লীগকে কেন দেওয়া হবে না সেটারও না একটা না, ব্যাখ্যা আওয়ামী দিতে হবে। লীগের আপনি ব্যাখ্যাটা যদি দল ব্যাখ্যা তো দল না বলেছে দ- যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। আওয়ামী লীগের রাজনীতি তো নিষিদ্ধ করা হলো। এর আগে যেমন আপনার জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল, জামাত তো ইলেকশন করতে পারেনি, জামাত করেছে বিএনপির সাথে জোটবদ্ধ। এখন আওয়ামী লীগের আর আরেকটা জিনিস, আওয়ামী লীগ তো নিজেরাই নিজেদেরকে ব্যান করে দিচ্ছে। আপনি কি বাংলাদেশে কোথাও আওয়ামী লীগ দেখতে পান? এখন একটা প্রশ্ন হতে পারে যে সেটা সরকার বলল যে হ্যাঁ সবাই নির্বাচন করতে পারবে, তারপরে দেখা গেল আওয়ামী লীগ মাঠে আসলো কি আসলো না সেটা হলো অন্য হিসাব। কিন্তু আপনাদেরকে দিল, বাকি সব দলকে দিল, শুধু আওয়ামী লীগ ছাড়া, কারণ আওয়ামী লীগের জিনিসটা যেহেতু স্থগিত আছে। সেই বিবেচনায় অংশগ্রহণ হতে পারে। কারণ আহ সেই ক্ষেত্রে মানে খুব বেশি পার্সেন্টেজ ভোট কিন্তু ইয়াতে থাকবে না। আর এরকমও তো হইতে পারে যে আওয়ামী লীগ, এখন যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগ বিভিন্ন সাজে বিভিন্ন ইয়েতে চলে আসতে পারে, যে আমার যেরকম ভাবে শফিক সাহেব সব 25 জন 18 সালের নির্বাচনে দানের শীষ নিয়ে নির্বাচন করছে জামাতের, তারা কিন্তু দানের শীষ প্রতীকেই নির্বাচন করেছে। এরকম কোনোভাবে অংশগ্রহণ থাকলে থাকতে পারে। আর আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করা হয়েছে এবং অস্থায়ীভাবে ইয়া করা হয়েছে, আওয়ামী লীগ কিন্তু বাতিল করা হয়নি। আওয়ামী লীগ দল হিসেবে ইয়া হয় নাই, কি জানি বলে, নিষিদ্ধ হয় নাই। এখন আপনাকে দল হিসেবে নিষিদ্ধ করবেন না, কিন্তু আপনি নিবন্ধন বাতিল রেখা নির্বাচন তো দূরে রাখবেন। এইটাকে তাহলে আপনাকে আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত ছিল, আওয়ামী লীগ সংগঠন হিসেবে ওই বিচারের মধ্যে আনেন, আইনা আওয়ামী লীগকে বাতিল করেন, তারপরে নির্বাচন থেকে দূরে রাখেন। কিন্তু আপনি বাতিলও করবেন না, সাময়িক স্থগিত করে আপনি নিষিদ্ধ না করে, আপনি সংগঠন হিসেবে বিচার না করে আপনি নির্বাচন থেকে দূরে রাখলে এটা বিতর্কের সৃষ্টি হবে বলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি এবং দলগতভাবে মনে করি। আমাদের চেয়ারম্যান এটাই বলেছেন। একটা নির্বাচনকে আপনাকে গ্রহণযোগ্য করতে হবে জনগণের মধ্যে, দেশে এবং বিদেশে। গত 3 নির্বাচন বিতর্কিত ছিল, তাহলে চতুর্থ নির্বাচন সামনে যেটা ত্রয়োদশ নির্বাচন আছে, সেটাকেও আপনি একটা বিতর্কিত নির্বাচন করবেন? নিশ্চয়ই এটা আমরা প্রত্যাশা করি না। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন জাতি প্রত্যাশা করে, যাতে সবাই কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে। এখন কেন্দ্রে একটা পার্সেন্টেজ যাওয়ারই সুযোগ হলো না, সেই ক্ষেত্রে এটা উৎসব মুখরও হয় না এবং অংশগ্রহণমূলকও আমরা হয় না। ধরেন আমি সবকিছু বাদ দিলাম, গতবার আমরা এরকম হয়েছে দেখে আমরা আমি ধরেন এটা তো সবকিছু করতে বাদ পারি না। দিলাম, বিগত 17 বছর আওয়ামী লীগ যা করেছে, একজন সাধারণ মানুষ, আপনি রাজনৈতিক কোনো কর্মী না, আপনি কোনো দল করেন না, আপনি এই দেশের একজন সাধারণ মানুষ, সেই পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগকে ইলেকশন করার সুযোগ দেওয়া সরকারের উচিত?
আওয়ামী লীগের তো না হাজার প্রকারের অপরাধ। এই অপরাধ তো বিশ্লেষণ করতে গেলে বিভিন্নভাবে অনেক ইয়েতে আসে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম যে আপনি এই অপরাধ অনেক ক্ষেত্রে অনেকভাবে যারা ক্ষমতায় ছিল এর আগে কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় হয়েছে। এদেশে 15ই আগস্টের নির্বাচন হয়েছে, যে নির্বাচনটা খুব বেশি টেকসই হয় নাই। আমাদের সময়ও একটা এরকম হয় নাই, কিন্তু 88 সালের নির্বাচন অষ্টআশি নিয়ে নিয়ে কিন্তু আছে, বিতর্ক 86 আছে। নিয়ে আছে। এবং দেশ না, 86-তে না না, অংশগ্রহণমূলক কারণ ছিল ওখানে আমি তো বলবো এই কারণে যে বিএনপি তো ওখানে মোটামুটি ভাবে অধিকাংশ দল এই যত অগ্রণী অংশগ্রহণ করুক, কিন্তু ছিল বিএনপির মতো ওটার দল মধ্যে যদি অংশগ্রহণ অধিকাংশ না দল। করে, মানে আপনার হ্যাঁ। কথায় আসি, তাহলে তো আর এটা অংশগ্রহণমূলক হয় না। না, এখনো তো তাইলে তাই তাই আসছে, আমি যেটা বলছি এখন ধরেন যে বিএনপির আওয়ামী লীগ না বিএনপি আসলে হবে না না, বিএনপির অংশগ্রহণমূলক হবে থেকে না। তো আপনি আওয়ামী এখন লীগের ওই জায়গায় না, আপনি যে জায়গায় ছিলেন আপনার 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 প্রশ্নটা আগে পরিষ্কার করি, তারপরে অন্য একটা প্রশ্ন করতে চাই। এখন আপনার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যায় কিনা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা জাতি সিদ্ধান্ত নিবে। কিন্তু তার আগে আপনাকে আওয়ামী লীগকে একটা অপরাধী সংগঠন হিসেবে যে এই আকাম করেছে, তারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, ফেসিস্টের ছিল, সংগঠন হিসেবে আপনি বিচারের কাঠ করে নিয়ে আসতে হবে। তারপরে এটা নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ থাকবে না। কিন্তু সংগঠন হিসেবে বিচারের কাঠ করে নিয়ে আসে না, নিয়ে আসা নিষিদ্ধ না করে আপনি যদি স্থগিত করে রেখে নির্বাচনকে দূরে রাখেন, তাহলে এটা নিয়ে একটা বিতর্ক থেকে যায়। আজকে আমরা বলছি, আর অন্যদিন দেখবেন যে অনেকেই এই জিনিসটাকে সামনে নিয়ে আসবে। আমার মনে হয় যে হয় সংগঠন হিসেবে ওর বিচারের কাঠগড়ায় আওয়ামী লীগকে দাঁড়া করে আওয়ামী লীগকে এই অপরাধের জন্য তাকে নিষিদ্ধ করা হইলো, এরকম একটা প্রজ্ঞাপন জারি করে দেন, বিচারের রায় দিয়ে দেন, তাইলে তো হইতে পারে। প্রকৃতির সৃষ্টিকে তো আপনি সাজাতে পারবেন না। প্রকৃতি তার মতো করেই সাজায়। আপনার বাড়ি আপনি আপনি আপনার মতো নিজের করে নিজের সাজাবেন, আপনি তো আমার মতো করে সাজাবেন না। এটা হলো রিয়েলিটি। এখন প্রশ্নটা হলো এই জায়গায়, সেটা হলো যে সবকিছু শেষ হয়ে গেল এবং আপনি যখন বেলা বেলার তো মানে হেড হলো আমাদের এই উপদেষ্টা রিজওয়ানা, উনি কিন্তু অনেক কাজ করেছেন এই পরিবেশ রক্ষার জন্য। উনি আদালতে যখন ক্ষমতায় ছিলেন না, উনি অনেক বেশি মানে পাওয়ারফুল ছিলেন। আমার প্রশ্ন হলো, আপনি যখন ক্ষমতায় ছিলেন না তখন আপনার ভয়েস এত রেজ করা ছিল, আপনি এত কাজ করতে পারতেন। আপনি এখন ওই জায়গায় গিয়েছেন, এখন তার আপনার কাউকে জবাবদিহি করার কিছু নেই। আপনি এখন চাইলেই তো অনেক কিছু করতে পারেন। তো আপনি ক্ষমতায় বাইরে থেকে যত পাওয়ারফুল ছিলেন, আপনি ক্ষমতায় যেয়ে কি আপনি নিষ্প্রভ হয়ে গেলেন? এটা কিন্তু রেজনা উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা রেজনা আপা বলছেন যে আমি ক্ষমতায় আসার পর আরো বেশি অসহায় হয়েছি। এবং এটার উদাহরণ হিসেবে উনি বলছে যে আমি যখন গেলাম পাথরকুয়ারিতে, আসার পথে আমাকে সব দল মিলে, মানে ওই জায়গার মধ্যে জাতীয় পার্টির নাম বলে নাই আর আওয়ামী লীগের নাম বলে নাই, এর বাইরে সব দল মিলে আমাকে ঘেরাও করেছে। এবং পরবর্তীতে আমরা ওই জায়গায় অসহায়ত্ব হিসেবে ওই জায়গাতে এসেছি। আসার পরেই এই লুটতরাজটা হয়েছে। এটা কিন্তু ওনার কথা নিজের কিন্তু মুখের সেটা না। বক্তব্য। কথা হলো যে এখন আমি বলি, এখন আমি না, এখানে বলি একটা এখন জিনিস, উনি মাঝখানে যেটুকু সে ঠিক বলেনি বোধহয়। ওখানে আপনার সিলেটের লোকজন তাকে আটকেছে যে আপনার এটাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্থানীয় 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 লোকজন হ্যাঁ। বলছে যে এটাকে আপনার টেন্ডার দিতে হবে। তারা টেন্ডারের কথা বলেছে। তা আপনি যখনই টেন্ডার দিলেন না, মানে আপনার তো বোঝা উচিত ছিল যে টেন্ডার দেওয়া যেতে পারে। কারণ কয়দিতে মানে যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের সাথে তো আপনি মিটিং করেছেন, মিটিং করেই তো আপনি জেনেছেন। কিন্তু আপনি বলেছেন দিবেন না, কিন্তু স্থানীয় জনগণ বলছে যে আপনি আমাদেরকে এটা দেন, ঠিকাদার মানে ওপেন টেন্ডার দেন, ওপেন টেন্ডারে তারা অ্যাটেন্ড করবে। এখন যদি উনি বলেন যে আমি ক্ষমতায় আসার পরে আমি হয়ে গেছি, আমি কিছু পারছি না, তাহলে ক্ষমতা থাকার দরকার কি? এই দায় ওনাদেরকে নিতে হবে, সরকারকেও নিতে হবে, উনি ব্যক্তিগতভাবেও নিতে হবে। কারণ পরিবেশ রক্ষা করতে গেলে পরিবেশ একদম উধাও হয়ে গেল, এইটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না, বাংলাদেশের মানুষও মেনে নিতে পারে না। যারা এই দেশের জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং এই প্রক্রিয়া, লুটতারের যে প্রক্রিয়া বন্ধ হোক। আপনি যেটা বলছেন এটা কিছুটা সত্য, কিন্তু আমি এটার সাথে একমত পোষণ করি না, আমার মত ভিন্ন। আপনি টেন্ডার হবে না এই কারণে জনগণের সম্পত্তি লুটতরাজ করে খেয়ে ফেলবেন এবং প্রকাশ্য বলবেন আপনি চরমরের নেতা, আপনি গণ অধিকারের নেতা, আপনি প্রকাশ্য বলবেন যে এইটা করা উচিত, এটা করলে ঠিক আছে, সিলেটের মানুষও দাবি জানাবে।
ওই অংশ না, বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের এখানে তিতাস গ্যাস আছে, এই তিতাস গ্যাস কিন্তু আমাদের ব্রাউনবাড়িয়ার মানুষের না, সমস্ত বাংলাদেশের মানুষের। তুই পাথরও সমস্ত বাংলাদেশের মানুষের সম্পত্তি। আপনি কোনো কারণে টেন্ডার 6 মাস বন্ধ থাকলো, সেই কারণে আপনি সমস্ত কিছু লুটতারাজ করে নিয়ে যাবেন, আপনার দায় থাকবে না? অবশ্যই সরকারের দায়, অবশ্যই যারা টেন্ডার বন্ধ করছে তাদের দায়। কিন্তু টেন্ডারের নামে যে লুটতরাজটা হয় এটা তো আরো ভয়াবহ রে ভাই। গত কিছু অনেকদিন আমরা দেখছি টেন্ডার নিল এক জায়গায়, এটার আশেপাশে যত জায়গা আছে যেগুলো টেন্ডারের আওতায় না, সেই জায়গাগুলোর বালু তুলতেছে, সেই জায়গার পাথর তুলতেছে। টেন্ডার হলে একটা ফর্মালিটি, একটা লুটপাট করার লাইসেন্স, সেই লাইসেন্সটা বন্ধ করছে। বন্ধ করার কারণে আপনি আমাদের সম্পত্তিটা লুট করে নিয়ে যাবেন, এর আবার যৌক্তিকতা দেখাবেন যে টেন্ডার না হওয়ার কারণে আমি জনগণ এই কাজটা করছে। না না, এটা তো আমার হইতে পারে না। রেজাউল সাহেব, আমার প্রশ্নটা হলো, আপনি যেহেতু দেখলেন, জানলেন যে ওখানে জনগণ এইভাবে আপনাকে বলেছে এবং এটা এই কোয়ারিটা হয়তো বা লুট হতে পারে বা এই কোয়ারিতে কিছু একটা হতে পারে, এখন আপনি এখানে আর্মি, বিডিআর, পুলিশ মানে ব্যবস্থা করলেন, সে সময় আপনি কেন করলেন না? কিংবা এটা তো আর একদিন দুই দিনে হয়নি, অনেক দিন ধরে হচ্ছে। আপনার বেলার ওখানেও তো প্রতিনিধি আছে, তারা কি আপনাকে জিনিসটা অবহিত করেনি? আপনি কেন এতদিন এটাকে সিকিউর অবস্থায় আনেন? এই দায়িত্ব তো আমি প্রথমে বললাম, বারবার বলার কিছু নাই, যে এটা সরকারকে নিতে হবে দায়িত্ব। সরকারে যারা আছে তারা এই আমি দায়িত্ব আপনাকে বহন বলছি করবে। এই কারণে, কারণ আপনি বলছেন, উনি বলেছে যে সব দল সম্মিলিতভাবে। হ্যাঁ, সব দল সম্মিলিতভাবে চুরি করলে কি আপনি ঠেকাবেন না? আপনি তো দলের সরকার না। কারণ দায় বিগত দিনে, আমি একটা কথা বলি, বিগত দিনে ওই যে আপনি বললেন বালু মহাল যতটুকু তোলার কথা তার চেয়ে 4 গুণ তুলেছে। তখন না হয় ছিল আপনার কি বলে এটাকে, দলীয় সরকার। আপনি তো দলীয় সরকার না, আপনার ভয় কিসের? আপনি তাদেরকে ধরেন, আপনি তাদেরকে ধরে একজনকে শাস্তি দিলেই তো সবাই সোজা হয়ে যায়। কে বললো ভাই দলীয় সরকার না? এটা দলীয় সরকার। ও মাই গড, আমি তো এটা একটা মানে আজব কথা শুনলাম ভাই। আজকের প্রধান উপদেষ্টা আমাদের সবার শ্রদ্ধেয় ইউনূস সাহেব বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ করলেন। ছাত্ররা এনসিপি গঠন করে বললো যে আমরা ইউনূস সাহেবকে নিয়োগ করছি। তাহলে এটা কি নির্দলীয় সরকার হয়? না, উনি নিজেই বলতেছে যে আমি করছি কি জানি, আমাকে ছাত্ররা নিয়োগ দিছে, ছাত্র বলতেছে আমরা নিয়োগ দিছি। তো উনি প্রধান উপদেষ্টা হিসেবে 10 জন 20 জন 30 জনকে উপদেষ্টা করছে। তো প্রধান উপদেষ্টা নিয়োগ পাইলেও যদি দলের মাধ্যমে, এটাকে আপনি নির্দলীয় সরকার বলবেন? এটা বলতে পারেন, এটা কিন্তু নির্দলীয় সরকার না। এইটার পিছনে একটা দল আছে এবং সেই দল আপনি দেখবেন যে বিভিন্ন ভাবে করে। আপনি যদি ধরেন ইউনূস সাহেব পদত্যাগ করবেন, এই চিন্তাটা অন্য কাউরে বললেন না, এনসিপির আহ্বায়ককে বললেন এবং তিনি আইসা আমাদেরকে জানালেন প্রত্যাহার করতে পারে, আপনারা সবাই আসেন, ওনাকে ধরে রাখতে হবে দেশের স্বার্থে। আমরা সবাই গেলাম। তখন কি উনি অন্য কাউকে জানিয়েছে? তারপর কি আমরা বলবো যে উনি দলীয় সরকার না, না, উনি এখানে নির্দলীয় না, সরকার? দলীয় সরকার তো আপনি বলবেন আফটার 8 তারিখের পর থেকে। মানে হ্যাঁ, যখন আমি বলছি এনসিপি গঠন করার আগ পর্যন্ত, এনসিপি গঠন করার আগ পর্যন্ত তিনি তো দলীয় সরকার ছিলেন না। তখন তো উনি দলীয় দেশের সরকার না, একটা একটা মানে অংশের স্টুডেন্টদের, ছাত্রদের, ছাত্ররা বলছে যেটা, একটা অংশের সাপোর্টের সরকার। সেটা ঠিক আছে, এটা ছাত্ররা। তো তখনও তো আমরা জানি না, বা ছাত্ররাও তো তখন বলেনি যে তারা কোনো দল করবে। এখন তারা দল করেছে। এখন অনেক কিছুই বলা যাবে যে ছাত্রদের মানে উনি একটা পৃষ্ঠপোষক, বা ছাত্রদের এটা একটা মানে উনি দল করেছেন। না, উনি তো দেশের বাইরে গিয়েও বলছে যে ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করছে, তাদের কিছু পাওয়া উচিত, সেই জন্য ঠিক তারা দল আছে, করেছে। পাওয়া উচিত, দল এখন করছে, ভালো। আপনি আমার ইয়েটা হলো এই জায়গায় যে একজন লোককে আপনি বলছেন নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তো দল নিরপেক্ষ সরকার কি বলতে পারে যে যেভাবে গঠিত হোক, একটা দল তো হয়েছে, সেই দল কিছু পাইতে পারে, তাদের কিছু সুযোগ দেওয়া উচিত? এটা কি বলা উচিত? তাহলে যদি এই কথা বলে তাহলে তো উনি কি নিরপেক্ষ থাকতে পারে? উনি তো একটা না, পক্ষের অংশগ্রহণ হলো। সেটা তো মানে এখন কথা হলো যে মানে তর্কের খাতিরে আমরা নাইবা গেলাম, সেটা তো সে যা করছে, আপনার এই যে ছাত্রদেরকে ইউনিভার্সিটিতে ফেরত না পাঠিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, এগুলো তো ওনার করা উচিত হয়নি। অ্যাজ এ গার্ডিয়ান, তাকে যদি আমরা দেশের গার্ডিয়ান মানি, তার তো এসে উচিত ছিল যে ছাত্রদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া, তাই না? কিন্তু উনি দল করলেন বা দল করতে দিলেন। এখন এনসিপি এমন বিশাল বড় কোনো দল হয়ে যায়নি, বা এনসিপি এমন কিছু হয়ে যায়নি যে সে কিছু চাইলেই
সরকার করলে দেশ চুপচাপ বসে থাকবে। এনসিপিকে আপনারা অত মানে ধর্তব্যের মধ্যে আনেন কেন? কোন ধর্তব্য না, ব্যাপারটা হচ্ছে যে যখন আলোচনা হয় যে ওনারা একদম দল নিরপেক্ষ এবং না না, ওনারা সেটা তো তখন অল্প না। তখন এই আলোচনাগুলো আসে, কারণ ওনাদের বক্তব্যগুলা জাতি কিন্তু মনে রাখছে। বক্তব্য ওনারা বলেছে, আমরা বলি নাই। ওনারা নিজেই বলেছে যে আমি আমি তো কোন এক টক শোতে বলছিলাম যে কি এত কিং, এনসিপি কে কিং পার্টি বলা হয়, আমি তো এনসিপি কে কিং পার্টি বলি না, আমি বলি যে এনসিপি হলো কিং তৈরি করছে, কাজে এনসিপি কিং তৈরি করার পার্টি। এটা আহ, যেহেতু এনসিপিও বলছে, এনসিপির নেতারা বলছে, প্রধান উপদেষ্টা বলছে, সেই কারণে হয়েছে। উনি মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দেন না দেশের বাইরে। উনি ছাত্রদেরকে যেভাবে উপস্থাপন করা দরকার তার বাইরে তো উপস্থাপন করে একটা বিতর্কের জায়গায় নিয়ে আসছে ছাত্রদেরকে, এবং উনি নিজেও একটা বিতর্কের জায়গার মধ্যে আসছে। আমরা এটা আশা করি না। উনি সর্বজন শ্রদ্ধেয়, উনি নোবেল লরেট। ওনার কাছ থেকে জাতি অনেক কিছু প্রত্যাশা করে, একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে, দেশে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে সেই জিনিস প্রত্যাশা করে। বাজারের আজকের যে অবস্থা, আমরা তো সবচেয়ে কঠিন হয়ে গেছে মানুষের, বিশেষ করে মধ্যবিত্ত মানুষের জীবন ধারণ করা। কোনো 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি নেই। আপনি দেখবেন সবকিছুর দাম হু হু করে বেড়ে গেছে। মনের অজান্তে মানুষ কিন্তু অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে, এবং এক শ্রেণীর মানুষ তো 15 দিন পরে আর টাকা পয়সাই থাকে না, তখন ধার দেনা করে কোনোভাবে চলে। এখন আপনি 2 কেজি সবজি কিনা খাবেন, সেটাও যদি 100 টাকার উপরে থাকে, তাহলে মানুষ কিভাবে চলবে, সেটা কিন্তু একটা না না, আমি বিবেচনা করা কিন্তু দরকার। একটা আশা কথা করেছিল যে বলেছি। এই অবস্থা আমি থাকবে না। প্রায় সময় আমার টকশোতে একটা কথা বলি যে এই সরকারের কাছে কিন্তু আমাদের খুব বেশি চাওয়া পাওয়ার ছিল না। আমাদের চাওয়া পাওয়ার প্রথম দুটো বেসিক জায়গা ছিল যে আইন শৃঙ্খলা এবং বাজার। অনেকে আমারে বলছে যে বাজার বাজে। তো সরকার মারাত্মকভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমি খুবই অবাক হয়ে গেছি তাদের কথা শুনে, কারণ অ্যাজ এ সঞ্চালক আমি তার কোনো কথা বেশি কথা বলতে পারি না। তো এখন তাদেরকে ডেকে বলা উচিত না না, যে ভাই আপনারা তো বাজারের কথা বলেছেন, তো এই সরকার আসার পরে কেন সিন্ডিকেট ভাঙলো না? আপনি বাজারে এমন কেন? যান কিনা জানেন না, আমি নিজে বাজার করি, রমনা পার্কে হাঁটি, আসার সময় বাজার করি। আমি সবজি গতকালকে পর্যন্ত যা কিনছি, 100 টাকা 80 টাকা 120 টাকা পর্যন্ত সবজি। তে মাছ এভারেজ 500 700 1200 এই লেভেল। ইলিশ মাছ তো 1200 বাইরে বাইরে, এটা 2200 2800, সেই লেভেলে। এখন মানুষের এই জায়গাটাও চিন্তা করা দরকার সরকারকে। সরকার আইন শৃঙ্খলা রক্ষা দেখবে, মানুষের এই যে কষ্ট, এই কষ্ট দূর করার দায়িত্ব সরকারকে দেখবে। এরপরে সরকারের ভিতরে লুটতরা চলতেছে। আমরা দেখলাম একটা খবর যমুনা টিভিতে, এটা খুবই আতঙ্কিত যে দলীয় সরকারের সময়টা হয়েছে, এখন কিভাবে হয়। আপনি দেখবেন ঠাকুরগাঁয়ের চাল 2 ট্রাক চলে গেছিল পঞ্চগড়ের যেটা ঢাকা তেঁতুলিয়া ঢাকা এক আসার কথা সেটা চালের পঞ্চগড়ে চলে আড়তের গেছে, মধ্যে। এবং ঢাকা ঢাকা সেটা ঢাকা কাকতালীয় ঢাকা এবং সেটা রিসিভ আতঙ্কের। হয়েছে। হ্যাঁ, আতঙ্কের বিষয় হলো ঢাকা এটা রিসিভ হয়েছে, ট্রাক যমুনা সেতু তো আসে নাই। আমরা যে দেখলাম রিপোর্টে, ট্রাক এই আরিচা ফেরিঘাট দিয়ে আসে নাই। তাহলে এই ট্রাকটা কি আসমান দিয়া উড়াল দিয়া জিন জিন বা পরি ওরা নিয়ে আসছে চালগুলা? এখানে রিসিভ চাল দেখাইলো, ওই জায়গায় গিয়ে দেখাইলো। সরকার এগুলাতে নজর দেওয়া উচিত। আজকে চালের দাম 8 টাকা 10 টাকা কেজিতে বেড়ে গেছে। এই সিন্ডিকেট গুলা কারা? তাহলে আগের দলীয় লোকজন এটা করতো, এখন কারা করছে? এইটার পৃষ্ঠপোষকতা কারা? তাদেরকে বের করা উচিত। আজকে একটা সিএসডির বেরিয়েছে, এরকম তো হাজারটা জায়গার মধ্যে এই অবস্থা থাকতে পারে। মানে বাংলাদেশের এই ইয়েটা এত বিস্তৃত হয়েছে। আমি শুল্কমুক্ত চাল আনার কথা ঘোষণা করেছি। ইন্ডিয়ার বাজারে আজকে পত্রিকায় দেখলাম যে ইন্ডিয়ার বাজারে চালের দাম ইন্ডিয়ার ওরা বাড়াই দিচ্ছে, যে শুল্কমুক্ত আছে, ওরা তো নিতে হবে। আমার এই সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে তো আমি মনে করি যে এরকম না হইলে 40 টাকা কেজি চাল বিক্রি হচ্ছে থেকে, আর আমি বাজারে গেলে 100 টাকা 10 টাকা 80 টাকার নিচে কোনো চাল নাই। এই অবস্থা কেন হবে? এই চাল তো মানুষের একটা আমি দ্বিমত পোষণ করি না, কারণ যারা চাল উৎপাদন করে তারা যখন সবজি কিনে খায়, তারা যখন শার্ট কিনে, প্যান্ট কিনে, বই কিনে বাচ্চাদের জন্য, তখন চাল কিনে, এটা কিনা চালের দাম কম হলে এটা হয়। চালের সামঞ্জস্যপূর্ণ থাকা দরকার, বাজার দর থাকা দরকার কিন্তু কৃষকের স্বার্থে, আলটিমেটলি কি উৎপাদকদের। আপনি, কিন্তু না আমরা দেখছি ওই তারা রেজল তারা সাহেব আপনি পাচ্ছে না, কি একটা এটা বলতে থার্ড পারবেন যে গ্রুপ খেয়ে ফেলছে। বাংলাদেশের কৃষক, বাংলাদেশের কৃষক কি আসলেই কোনো কিছুর দাম পায় কিনা? এই যে ধরেন পেঁয়াজ, এই যে পেঁয়াজ, কিছু
দাম এই যে পেঁয়াজ আপনার এক সপ্তাহ আগে আমি 60 টাকা বাড়ছে। দেখলাম, সেই পেঁয়াজ এখন শুনতেছি 100 টাকা। তো আপনি কোথায়, হ্যাঁ, মানে কি দেখতেছেন, আপনি আছেন কোথায়? আমাদের যে বাণিজ্য সচিব, বাণিজ্য উপদেষ্টা, বাজার মনিটরিং সেল, তারপরে ওই যে ভোক্তা অধিকার, কোথায় তারা? নিয়ন্ত্রণ করতে পারছে না তো। চাল একটা বিরাট ইয়ার ব্যাপার। আমার গোডাউনের চাল যাবে গা অন্য জায়গায়, সেখান থেকে উচ্চ মূল্যে আমরা কিনে খেতে হবে। আপনি যেটা বললেন এর সাথে আমি একমত, এটাই আমি বলতেছিলাম। মূলত সিন্ডিকেটের কাছে আপনি দেখবেন যে কৃষক কিন্তু যে দরে চাল আছে সেটা তারা খেয়ে ফেলছে। সবজি মানে যারা উৎপাদন করছে সেই লেভেলে 30 টাকা 50 ঢাকা শহরে ঢুকবে, অন্যান্য বাজারে ঢুকবে। এখন আরেকটা সমস্যা হয়েছে যে টিভি গুলাতে বোঝা যায় যে কারণ বাজারে সবজির দাম কত কত, গুলশান বাজারে কত। এখন আপনি গ্রামে, আমার গ্রামের বাজারে এখন এই রেট দেখা গ্রামের বিক্রেতারও একই রেটে ইয়া করছে। যে বিক্রেতা মধ্যসত্ত্ব যারা উৎপাদক করছে তারা পাচ্ছে না, এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা, বিপণন ব্যবস্থাকে বাণিজ্য মন্ত্রণালয় তো মানে ইয়া করতে পারতো, সহজ করতে পারতো, যে সরাসরি কৃষক আইসা এই বিপণের সাথে, তাহলে আপনার কৃষকও লাভবান হতো, খাই আমরাও কম দামে পণ্যটা পেতাম, মধ্যে 2-3টা হাত আরেকটা জিনিস একটু মাঝখানে পরিবর্তন ইয়া আপনাকে করতে বলি হবে। না, ধরেন বিগত দিনে আমরা সিন্ডিকেট সিন্ডিকেট বলে মুখে ফেনা তুলেছি, তখন একটা দলীয় সরকার ছিল, সিন্ডিকেট ভাঙতে পারেনি। এটা একটা পাওয়ারফুল গভর্নমেন্ট ছিল, সে সিন্ডিকেটের কাছে যায়নি, হাতও দেয়নি। রিসেন্টলি একটা জিনিস, বাংলাদেশে কিন্তু আমাদের মুরগির ডিমের উৎপাদন ক্ষমতা 4,500 কোটি পিসের উপরে, এবং আমাদের প্রতিদিনের প্রয়োজনও 4,500 থেকে 5,000 কোটি পিস। তাহলে আমরা তো মোটামুটি ডিম উৎপাদনে মানে স্বয়ংসম্পূর্ণ। তাহলে হ্যাঁ, তাহলে ডিমের দাম বাড়বে কেন? ডিমের দাম বাড়ার কি কারণ থাকতে পারে? কারণ ডিম আর পোল্ট্রি মানে ব্যবসায়ীরা পোল্ট্রি ব্যবসায়ীরা যে ব্যাখ্যা দিয়েছে কিছুদিন আগে দেখলাম, সেটা হলো যে ডিমের সাথে খাবারের যে সংশ্লিষ্ট বা অন্যান্য যে দাম বাড়ার কারণে ডিমের দামটা একটু না বাড়লে এটা ইয়া হয় না। এটা এটা না তো একটা না, বিরাট ধরেন বড় এই যে সিন্ডিকেট এটা তো আছে। প্রতিদিনই আগে কোশ্চেন। প্রান্তিক না, আমি আপনাকে একটা কথা আগে বলি, যে ধরেন যতবার ডিম নিয়ে কথা হয়েছে ততবার তারা বলছে যে ফিডের দাম বেড়েছে। ধরেন এই ফিড গুলো তো আপনি কিনেছেন, ফিড গুলো তো কালকে আর পরশু কিনেছি, ফিড তো আমরা অনেক আগে দিয়ে, আপনি সেদিনও ডিম ছিল 1,000 টাকা, মানে 10 টাকা পিস, সেদিন ছিল 10 টাকা পিস। সেই ডিম তো আপনার 2 দিন বা 3 দিনের ভিতরে 15 টাকা পিস হতে পারে না। এইটাই সিন্ডিকেট। এটা দিয়ে চিন্তা করেন, এই 15 টাকাটা হওয়াটাই আপনি সিন্ডিকেট। পার ডে যদি 5,000 কোটি ডিম লাগে, আপনি যদি 2 টাকা করেও ধরেন, তো 10,000 কোটি টাকা তো আপনি পার ডে ইনকাম। আপনি বাজার থেকে 10,000 কোটি টাকা পার ডে হুম। তুলে নিয়ে যাচ্ছেন। এটা দেখতে ছোট, কিন্তু আমরা আর কিন্তু এটা নিয়ে আরেকটা কথা ব্যাপার, বলি না। হ্যাঁ, আরেকটা ব্যাপার আমি আপনাকে সংযুক্ত করে দেই। সেটা হলো যে আগে প্রান্তিক পর্যায়ে গ্রামে যে খামার ছিল, ছোট খামার, ক্রমান্বয়ে সেই খামারগুলা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কর্পোরেট প্রতিষ্ঠানগুলা এই ডিমগুলা নিয়ন্ত্রণ করছে। এবং আপনি দেখবেন যে কিছু কিছু কর্পোরেট তাদের পোল্ট্রি ব্যবসাটা এত দূরে ইয়ে করছে, সম্প্রসারিত করছে যে যারা 200-500 মুরগি দিয়ে ব্যবসা করতো, এই ফার্মগুলা মানে এখন আর ওদের সাথে প্রতিযোগিতা টিকতে পারছে না। ওরা ওই ফার্মগুলাকে ইয়ে করার জন্য, বিট করার জন্য কখনো ডিমের দাম কমিয়ে দিয়েছে, আবার ওই ফার্মগুলা যখন উৎপাদন থেকে সরে গেছে, সেই ক্ষেত্রে এই জিনিসটা অনেকেই জানে না। কিন্তু আমার এক ছোট ভাই এটার সাথে সংশ্লিষ্ট ছিল, সেই ক্ষেত্রে আমার কিছুটা ধারণা আছে, পরিপূর্ণ ধারণা নাই। তো সেই ক্ষেত্রে যখন মানে অনেক ক্ষেত্রেই অনেক জায়গার মধ্যে প্রান্তিক পর্যায়ে ইয়ারা ফার্ম মালিকরা ইয়া তুলে নেয়, মুরগি বাচ্চা তুলে নেয়, ডিম লেয়ার যেটা, সেটা তখন তারা আবার 1 টাকা 2 টাকা বাড়ায় দিচ্ছে। আপনি যেটা বললেন, মানে 1 টাকা 2 টাকা মানে 5 টাকা, মানে তো 5 টাকা না, 5 টাকা মানে হাজার হাজার কোটি টাকা। তো সেই ব্যবসাটা সিন্ডিকেট করে ওরা ইয়ে করছে, এবং আগামীতে এটা আমাদের জন্য ভয়াবহ। যদি প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা এলাকার ছোট ছোট খামগুলোকে বাঁচায় রাখা না যায়, তাহলে ওই যে বড় 5টা 7টা সিন্ডিকেটের কাছে তেল ব্যবসাটা যেরকম জিম্মি হয়ে গেছে, এরকম হয়ে যাবে।
একসময় দেখতেন কাউরা আমাদের চকবাজার এবং ইয়া চিটং এর খাতুনগঞ্জ, এটার নাম খাতুনগঞ্জ। ভুলে গেলাম, আহ, খাতুনগঞ্জ, খাতুনগঞ্জে অসংখ্য ব্যবসায়ীরা তেল আনতো, বাদাম আনতো, যা যা করে আনতো, আমদানি কিন্তু অসংখ্য ছিল। কিন্তু এই বিগত সরকার, তার আগে সরকার সব মিলে এমন হইলো যে কয়েকটা কর্পোরেট ছাড়া এই তেল আর ছোট্ট পর্যায়ের মানে ওই তেল এই চকবাজার এবং খাতুনগঞ্জের ব্যবসায়ীরা খুব একটা আহ, ওই প্রতিযোগিতার মধ্যে টিকতে পারে না। যার কারণে ওরা সিন্ডিকেট করে কখনো তেল আউট করে দেয়, আবার 10 টাকা বাড়িয়ে 20 টাকা বাড়িয়ে কেজিতে, 20 টাকা বাড়ানো মানে ছিল 5 কেজির একটা ইয়েতে 100 টাকা বেড়ে যাওয়া। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ইয়েতে কত পরিমাণ টাকার ব্যবসা, সেই ব্যবসাটা তারা নিয়ন্ত্রণ করছে। ডিমটাও ওই পথে হাঁটছে। ডিমটাকে অন্তত এই প্রান্তিক ইয়াগুলোকে বাঁচিয়ে রেখে আমাদেরকে এটার একটা সার্বজনীনতা রক্ষা করা দরকার। আমরা চকবাজার ওই ব্যবসায়ীদেরকে রক্ষা করতে পারি নাই এই সিন্ডিকেটের আপনার কাছে। আরেকটা জিনিস খেয়াল করে আমরা দেখবেন খাতুনগঞ্জের হয়তোবা, এই যে 50টা 100টা 200টা থাকলো তাদেরকে রক্ষা করতে পারি নাই। আপনার আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, সেটা হলো যে আমাদের দেশে যে সমস্ত কর্পোরেট হাউসগুলো আছে, যেমন লিভার ব্রাদার্স বা এই জাতীয় যারা আছে, তারা প্রতি সপ্তাহ 15 দিন পর পর তাদের জিনিসের দাম বাড়ায়। এটা নিয়ে কিন্তু আমরা কেউ কোনো কথাই বলি না। এটা নিয়ে আমরা কেউ কোনো কথা বলি না। এটা নিয়ে আমরা কেউ যাইও না। মানে এটা যে কোথা থেকে কোথায়, ধরেন 35 টাকার লাক্স সাবান এখন আপনাকে কিনতে হয় 70 টাকা 80 টাকা দিয়ে, এই 1-1.5 বছরের মধ্যে। এটা এগুলো দেখার এই কেউ নেই। এই এই কনজিউমার প্রোডাক্টের, না কনজিউমার প্রোডাক্টের কোনো নিয়ন্ত্রণ ওইভাবে নাই, মানুষের মধ্যে প্রতিবাদ ওইভাবে নাই, যেটা এটা চাল চোখে এবং পড়ে, নিত্য কিন্তু পণ্যের ওটা জন্য চোখে হয়। পড়ে না। আর চোখে পড়ে, চোখে পড়ে। আরেকটা জিনিস আছে আমি আপনার সাথে অ্যাড করি। আপনি যদি গত 2 বছর 3 বছরের ওষুধের দাম করেন, পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যাদের বাসায় নিয়মিত মানে বয়স্ক রোগী বা কোনো একটা দুরারোগ্য রোগী ব্যাধিতে আক্রান্ত, তাদের নিয়মিত ওষুধ কিনতে হয়। 1-1.5 বছর আগে ওষুধের দাম আর এখনের ওষুধের দামের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। মানে কোথাও কোথাও 20%, কোথাও কোথাও 30% ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। নীরবে নিবৃত্ত ওষুধের দাম বাইরে গেছে, কেউ প্রতিবাদও করে না, কেউ বলারও না। ইভেন আমরা যে টকশো ফকশো করি, এই বিভিন্ন জায়গায় এই জিনিসগুলোর আলোচনা ওই রকম নাই যেটা চাল পেঁয়াজ ডালের জন্য আলোচনা হয়। এই ওষুধের ব্যাপারেও আমার মনে হয় যে ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ভূমিকা রাখতে হবে। যথাযথভাবে কোম্পানিগুলো দাম বাড়াচ্ছে, মানে নাকি প্রফিটের জন্য বাড়াচ্ছে, আমি সেই কিন্তু জিনিসটা আমি না পর্যালোচনা করা এটা নিয়ে দরকার এবং কথা সাধারণ বলেছিলাম। মানুষের ইয়েতে রাখা আমি দরকার। এটা নিয়ে কথা বলেছিলাম আপনার ওষুধ একটা মালিকের সাথে, ওষুধ কোম্পানির মালিকের সাথে। সে বলছে যে আমাদের ক্ষমতা নাই কিন্তু 1 টাকা বাড়ানো। আমরা প্রপোজ করি সরকারকে যে আমাদের এই জন্য মানে র মেটেরিয়ালসের দাম বেড়েছে, সেই জন্য আমাদের ওষুধের দাম বাড়াতে হবে। এটা আমরা ওষুধ প্রশাসনকে জানাই, দাম বাড়ায় তারা। তাহলে সরকারি যদি দাম বাড়ায়, তাহলে আপনি যাবেন কার কাছে? ওষুধের দাম কিন্তু কোম্পানি বাড়াতে পারে না। হ্যাঁ, তা ঠিক আছে। আপনার মনে থাকার কথা হুসাইন মোহাম্মদ এরশাদ, গণস্বাস্থ্যের ডক্টর জাফরুল্লাহ এবং ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছিল তৎকালীন সময়ে মান্নান স্যার, আরেকজন ছিল, তিনজনের একটা ওষুধ নীতি করার জন্য করেছিল যে তারা ওষুধ নীতি বাস্তবায়ন করবে বাংলাদেশে। এরশাদ সাহেব ক্ষমতায় আসার আগে 4টা কোম্পানি 5টা কোম্পানি নিয়ন্ত্রণ করতো, ফাইজারের মতো কোম্পানি, যারা দেশের বাইরে ছিল। বাংলাদেশের ওষুধ ব্যবসা খুব একটা সম্প্রীতিশালী ছিল না। ওই ওষুধ নীতি করার পরে বাংলাদেশের বেক্সিমকো অক্সিজেন থেকে ধরে যত প্রতিষ্ঠানগুলো আছে সেটি কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে ওষুধ আজকে 70টা দেশে রপ্তানি করছে। এটার ইয়েটা হুসেন মাহমুদ এরশাদ জাফরুল্লাহ সাহেবের নেতৃত্বে করেছিল। ওই জায়গার মধ্যে ওষুধ নীতির মধ্যে ওষুধের দাম কিভাবে বাড়ানো হবে এইটার একটা সুনির্দিষ্ট নীতিমালা ছিল, ছিল। যে ওষুধটা নিজে বলা ছিল। ওই নীতিমালাটা এখন আর ওইভাবে অনুসরণ করা হয় না। আপনি শুধু কাঁচামালের দাম বাড়লো, বিদ্যুতের দাম বাড়লো, সেই কারণে ওষুধের সাথে একটা গণমানুষের সংযুক্তি আছে। সেখানে রাষ্ট্র ক্ষেত্র বিশেষে ভর্তুকি দেওয়া হলে করবে। পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে উন্নত দেশে এবং অনুন্নত অনেক দেশে দেখবেন যে চিকিৎসাটা রাষ্ট্র করে, মানে নাগরিকের চিকিৎসার যত ব্যয়ভার রাষ্ট্র বহন করে। এটা একটা মানে সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার। আমরা সেই ক্ষেত্রে ওষুধের দাম এইভাবে না বাড়িয়ে, আমরা তো যদি কোনো কারণে কাঁচা র মেটেরিয়ালস এর দাম বাড়ে, সেই ক্ষেত্রে ব্যবস্থা করেও দামটা
তো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যায়, আমি মনে করি যে সরকার এই জিনিসগুলো বিবেচনা করে। নাহলে আপনি ডিমের দাম বাড়লো, মাংসের দাম বাড়লো, চালের দাম বাড়লো, পেঁয়াজের দাম বাড়লো, ওষুধের দাম বাড়লো, আপনি কোন দিকে যাবেন ভাই? আপনার বেতন বা আপনার আয় তো ওইভাবে বৃদ্ধি মানে পাচ্ছে না। দুই শ্রেণীর মানুষ একটা একটা ভালো জায়গায় আছে, একটা হলো একদম নিম্ন, যারা রিক্সা টিক্সা চালায় তাদের 20 টাকার রিক্সা ভাড়া এখন দেখলাম উঠলেই 30 টাকা দিতে হয়। এক সময় কি 1-1.5 বছর আগে 10 টাকা দিলেও রিক্সা তোলা গেছে, এখন 30 টাকা নিচে রিক্সা ওঠা যায় না, তারা তাদের আয় বেড়ে পেয়েছে। আবার এক শ্রেণীর মানুষ যারা অডেল টাকা পয়সার মালিক, বিভিন্ন ভাবে ইয়া করে তারা ইয়েছে, কিন্তু মধ্যে একটা বিরাট অংশ রয়ে গেছে, যে অংশ একটা নির্দিষ্ট না, যে ইনকাম করে, যে একটা যে নির্দিষ্ট গোষ্ঠীটা, বেতনে ধরেন সরকারি যে চাকরি করে, গোষ্ঠীটা ইয়ে পুরা করে, দেশটাকে সার্ভ করে, বেসরকারি চাকরি যে করে। গোষ্ঠীটা পুরা দেশটাকে হ্যাঁ, সার্ভ করে, সেই গোষ্ঠীটাই শেষ হয়ে যাচ্ছে। এবং এবং শেষ হয়ে খেয়াল যাচ্ছে এবং রাখবেন, নিম্নবিত্তের সংখ্যা একটা বাড়ছে। জিনিস খেয়াল করবেন, মানে এক এক সময় না এক একটা জিনিস নিয়ে এরা নামে। আজকে চিনি নিয়ে নামলো, কালকে তেল নিয়ে নামবে, পরশুদিন কালকে ডিম নিয়ে পেঁয়াজ। নামবে। এইটা আপনি কিন্তু একরকমের আইওয়াস। ওইদিকে ভিতরে ভিতরে দেখালো যে, হুম, মানে এখন তো ধরেন 3 মাস 6 মাস ধরেন পর পর ওষুধ হচ্ছে। কোম্পানি যারা, তারা তো এখন বানায় না হেন কোনো জিনিস নাই। তারা মশলা থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, মানে এমন কোনো কনজিউমার প্রোডাক্ট নাই যেটা তারা বানায় না। কিন্তু ওষুধ কোম্পানির কি উচিত ছিল চালের বাজারে ঢোকার, ডিমের বাজারে ঢোকার? মানে এখন ব্যাপারগুলো তো তাই ঘটতেছে। জিম কেন, আরো 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 হ্যাঁ, কিছু নিম্ন বাদ পর্যায়ে নাই ঢুকে আচার, গেছে। হ্যাঁ। মানে কনজিউমার প্রোডাক্ট সব সবগুলা কোম্পানি ওই জায়গার মধ্যে চলে গেছে তো অলমোস্ট। তাহলে আচ্ছা, আমরা তো না, নির্বাচন থেকে এগুলো না, না, এগুলো অনেক কিন্তু দূরে সরে গেছি। নির্বাচনের, এগুলো কিন্তু আমরা চলে নির্বাচনের গেছি। একটা পার্ট। কারণ হলো মানুষ কিন্তু এগুলো, হ্যাঁ, নিশ্চয়ই। মানুষ এগুলো অবজার্ভ মানুষ তো করতেছে। মানে এখন ধরেন কালকে নির্বাচন হুম, হবে, অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন, এটা আমরা আশাবাদী যে আপনারা অংশগ্রহণ করবেন নির্বাচনে। আপনারা জাতির কাছে কি রাখবেন? এই যে আমরা এতক্ষণ বাজার পরিস্থিতি, ধরেন যে দেশের মানুষ পাথর খেয়ে ফেলতে পারে, তো সে দেশের মানুষ চাল খাবে, ডিম খাবে, মানে ডিমে টাকা খাবে, ইয়েতে খাবে, এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। অসভ্য হলে তার একটা লিমিট থাকে, আমরা তো আনলিমিটেড অসভ্য। তো আমরা পাথর পর্যন্ত খেতে পারি। তো সেক্ষেত্রে ধরেন আগামীতে যখন আপনারা ইলেকশন করবেন, যারাই ক্ষমতায় আসুক, আপনারাও আসতে পারেন, যে কোনো পার্টি আসতে পারে, তাদের মেসেজটা কি হবে জাতির জন্য? আপনারাই যদি আসলেন, আপনারা জাতির জন্য কি করবেন? এই যে যে সমস্যাগুলো আপনি নিজের চোখে দেখলেন, প্রত্যেকটা টেলিভিশনের টক শো বলেন, প্রত্যেকটা মিটিং এর বক্তব্য বলেন, সব রাজনীতিবিদরা তো আমাদেরকে আশ্বাসই দেয়, আমাদেরকে তো বলে আমরা ক্ষমতা গেলে এটা করব সেটা করব। এবার আমরা কি পাবো সেরকম কিছু যদি মানে ইলেকশন হয়? এটা আসলে রাজনীতিটা তাদের প্রত্যেকের ইশতেহারে, আপনি দেখবেন নির্বাচনের আগে প্রত্যেক রাজনৈতিক দল একটা ইশতেহার ঘোষণা করে যে আগামীতে ক্ষমতায় গেলে আমার এই ইশতেহার ঘোষণা করলাম, আমি এই কাজগুলো করবো। কোন রাজনৈতিক দলে দ্রব্য মূল্য বাড়ানো হবে এরকম কোন ইশতেহার এই পর্যন্ত আপনি দেখছেন? কিন্তু প্রেক্ষাপটটা হলো এরকম যে সবাই চেষ্টা করে, কিন্তু আমাদের মধ্যে পাথর খেকো যেরকম আছে, বন খেকো আছে, এমনি ভাবে সচিবালয়ের সবার চরিত্র যেদিন ভালো হবে, রাজনীতিবিদরা একটা কিছু করতে পারবে। রাজনীতিবিদরা কত, মানে প্রশাসনের কত মানুষের রিপ্রেজেন্ট করে। আপনি যেই কটা সরকারি কর্মকর্তা আছেন আমাদের, আমরা যে এলাকায় থাকি, মালিবাগ, কুলবাগ, খিলগাঁও, সিদ্ধেশ্বরী এলাকা, এই এলাকার অধিকাংশ বাড়ির মালিক তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি কর্মকর্তা। সেখানে রাজনৈতিক দলের নেতাদের কয়টা বাড়ি আছে? আর ওই সরকারি দলের আপনি আসলে দেখবেন যে রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন যে হালিমা মঞ্জিল, জালিমা মঞ্জিল, কোনো পুরুষের বাড়িঘর নাই, কারণ পুরুষের আয় রুজি নাই। এই সমস্ত মহিলাদের নামে বাড়ি, এবং সমস্ত মহিলারা হইল সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী ওয়াইফ। তিনি খাতা কলমে বিরাট ব্যবসা খুললা 5 তলা 7 তলা বাড়ি বানাইছে, জামাই নাকি চাকরি করে ফকির হয়ে গেছে। মূলত ওই জায়গাটা মানে আমাদের করতে হবে, শুদ্ধতা দিতে হবে যে আমরা যদি মানসিকভাবে এবং আমরা যদি জাতিগতভাবে দেশপ্রেম না থাকে, রাজনৈতিক দল চেষ্টা করে, সব দলই, কিন্তু মানে কোনো দলই বলে না যে আমি দুর্নীতি করবো বা দুর্নীতি করবো। রাজনৈতিক নেতাদের দুর্নীতিটা যেভাবে প্রকাশ হয়, এটা অন্যদের ক্ষেত্রে প্রকাশ হয় না। আপনি দেখবেন আওয়ামী লীগ দুর্নীতি করছে, বিএনপি, জাতীয় পার্টির সবাই মিল্লা পল্টনের সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়ায়া দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে দিল।
একবার বলেন তো যশোরের এসপি ঘুষ খাইছে, এটা কি ঢাকার কোন এসপি বলছে? বা এই পানি সম্পদ সচিবে টেন্ডারের মাধ্যমে টাকা খাইছে, সেটা কি ওষুধের যে স্বাস্থ্য হেলথের সচিব বলছে কোনোদিন সংবাদ সম্মেলন করে যে এই সেটা তো জায়গায় এটা বড় হচ্ছে? কথা হলো। কিন্তু না, রাজনৈতিক সেটা দলটা তো বলে, বড় কথা। এই জন্য রাজনৈতিক না, দলটার এটা ইয়ে বেশি। এখন আমাদের সবারকেই রাজনৈতিক নেতা প্লাস আমাদের অন্যান্য সেকশনে যারা আছে সবাইকে ওই জায়গায় আসতে হবে, ওই মূল্যবোধে আসতে হবে, তাইলে জাতিগতভাবে আমরা একটা জায়গায় যেতে পারবো। আর উদ্দেশ্য যদি এরকম থাকে যে আমি রাজনৈতিক নেতা, আমিও খাইলাম, আমার খাওয়ার কারণে পরবর্তী দাব যেটা আছে সেটা খাবে। এখন প্রশ্ন হলো যে এই গত 1 বছর তো কোনো রাজনৈতিক দল নাই, কিন্তু সমস্ত জায়গায় দুর্নীতি 10 গুণ বেড়েছে। এটা হলো বিএনপির মহাসচিবের কথা, যে আগে যেখানে 1 লাখ টাকা দেওয়া হইতো এখন 5 লাখ টাকা লাগে, 10 লাখ টাকা এখানে লাগে। আরেকটা এখানে আরেকটা তাহলে প্রশ্ন আপনাকে আমি করি। রাজনৈতিক দল না থাকলেও তো এরকম প্রশাসনের দুর্নীতিটা এখানে হচ্ছে, এইটা না, কিভাবে এটার বন্ধ একটা করবেন? প্রশ্ন আপনাকে আমি রাখি। সেটা হলো, ধরেন আমাদের দেশটা তো আমলা নির্ভর হয়ে গেছে, পুরো পৃথিবীর সব দেশই তো আমলা নির্ভর। কিন্তু সেই সমস্ত দেশের আমলারা তো আর আমাদের দেশের মতো এই আমলা না। মানে এরা তো পাথর খেকো আমলা না, এরা বন খেকো আমলা না, এরা নদী খেকো আমলা না, বাইরের দেশে। এখন আমাদের বাংলাদেশের কোনো আমলার বিরুদ্ধে কি মামলা হয়? মামলা তো হয় এমপির উপরে, মামলা হয় মিনিস্টারের প্রতি। অথচ এই মিনিস্টারের অধীনে থাকা আমলারা আমলারা কিন্তু সব খেয়া শেষ করে ফেলছে, আমলার নামে কিন্তু কোনো মামলা নেই। না, আমলারা নিট এন্ড ক্লিন থাকে, এবং মামলা হইলেও তারা কি কারণের জন্য সেটা থেকে মুক্তি পেয়ে যায়। রাজনৈতিক নেতারা কিন্তু ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন হলে, আমরা অনেক আগে থেকে এটা দেখে এসেছি, 90-এর প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে জাতীয় পার্টির নেতা কর্মীরা মামলা হামলার শিকার হয়েছে, তার পরবর্তীতে বিএনপির নেতা কর্মীরা মামলা হামলার শিকার হয়েছে, এখন আওয়ামী লীগের এরা মামলা হামলার শিকার হচ্ছে। কিন্তু ওই যে জাতীয় পার্টির সময় যে আমলা ছিল, আজকে সচিব হয়েছে, ওনার অবস্থান কিন্তু ওই জায়গায় আছে। আর উনি কোনো ভাবে বিসিএস পাশ করে একটা জায়গায় আসছে, দেয়াল বাড়ি করে কিছুই না, অধিকাংশ ক্ষেত্রে এই অবস্থা। তারা এখন দেখা যায় যে রাজনীতি তারা 10 বার কিনতে পারবো, তাদের সন্তান একটাও দেশে নাই, সব বাইরে। আমি তো একটা জায়গায় কাজ করতাম, তাদের ইঞ্জিনিয়ার 8-10টা ভালো পরিচিত ছিল, সমস্ত ইঞ্জিনিয়ারদের ছেলেরা কানাডা এবং ইয়েতে আমেরিকা। এটা ভয়াবহ অবস্থা। এবং আমার 8-10 জনের মধ্যে 7-8 জনই এখানে ব্যাচেলার লাইফ লিড করতো একটা ফ্ল্যাটের মধ্যে। এটা মানে এত ভয়ানক অবস্থা যে চিন্তাই করা যায় না। দেশে প্রতি মায়া থাকলে আপনি একটা ইঞ্জিনিয়ার বানাতে আপনার আমাদের দেশের কত টাকা খরচ, আপনি প্রাইভেট একটা ইঞ্জিনিয়ারিং পড়েন, ডাক্তারি পড়েন, লক্ষ লক্ষ টাকা দিতে হচ্ছে। আপনি বুয়েটে পড়েন, ঢাকা মেডিকেলতে পড়েন, সেই ক্ষেত্রে আপনি নামমাত্র টাকা দেওয়া ইঞ্জিনিয়ার হচ্ছেন। আপনাকে আমরা দেশের এত টাকা দিয়া সেটা ইঞ্জিনিয়ার বানাইলাম, আপনার প্রতি দেশের ভর্তুকি আছে, আপনি আপনার ছেলে সহ স্ত্রী সহ সবাই পাঠিয়ে দিলেন। শুধু কি রাজনৈতিক নেতারা এই বেগম পাড়া করেছে? বেগম পাড়াতে যে কয়টা বেগম আছে, এর তো 80% হলো আমলাদের। এই কথাটা কিন্তু আলোচনার মধ্যে খুব একটা নাই। যে এইগুলাও আমাদের আলোচনায় এনে জাতিগতভাবে যদি আপনি ঠিক না হতে পারি, সবচেয়ে মেধাবী ছেলেটা বুয়েটে লেখাপড়া করে, সে যখন ইঞ্জিনিয়ারিং কোন একটা ইয়েতে করবে, সবাই আমি বলবো না, 2-1% তো বাকি আছি, কিন্তু অধিকাংশই এমন ভাবে জড়ায় যায় যে এই মেধাটা শুধুমাত্র কি করে দেশের টাকা পাচার করতে পারবে, দেশের টাকা লুটপাট করতে পারবে, সেই ক্ষেত্রে হয়। একটা টেন্ডারের প্রজ্ঞাপন যখন করা হয়, তখন 5 টাকার জিনিসকে যখন 2000 টাকা বানাই দেওয়া হয়, আপনি ধারণা করতে পারেন যে 5 টাকার জিনিস 10 টাকা হইতে পারে, 15 টাকা হইতে পারে। কিন্তু এটা যখন 500 গুণ বেশি হয়, এটা তো আর ধারণার বাইরে। এই মেধাটা কিন্তু খরচ করছে ওই ইঞ্জিনিয়ার, যাকে আমি বুয়েটে আহ, রাষ্ট্রের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাকে পাশ করেছি। তার মেধা রাষ্ট্রের পক্ষে থাকার কথা, তার মেধা ওই যে বালিশের গল্প শুনছেন না, জি। বালিশের রেড কুটটা করলো কে? এটা তো একটা ইঞ্জিনিয়ার করছে। তো সেই ইঞ্জিনিয়ার পর্দার রেড কুটটা করলো কে? ইঞ্জিনিয়ার করছে। আজকে সামান্য জন্ম নিয়ন্ত্রণের হেলথের যে টেন্ডার গুলো হচ্ছে, এই বাজার দরের কত গুণ বেশিতে সরকার কিনতেছে, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। এই যে দুর্নীতি, এই দুর্নীতিটা যারা করছে তারাও তো মানে আমাদের সবচেয়ে মেধা সম্পন্ন লোকগুলা এটা করছে, যারা বিসিএস পাস করে প্রশাসনের সেক্রেটারিয়েট পর্যন্ত গেছে, তারা তো মেধা সম্পন্ন লোকগুলাই এই কাজগুলা সম্পন্ন করছে। আমাদের সবার হোক, শুভ মানে শুভ বুদ্ধি, মন শুভ 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 চেতনা বুদ্ধির জন্য। শুভ হোক, দেশটাকে আমরা
রক্ষা করি, রাজনৈতিক নেতা হোক, সাংবাদিক হোক, আমলা হোক, অন্য যে কোনো পেশার হোক, সবার যদি দেশপ্রেম থাকে তাইলে হবে। কারণ আমরা রাজনৈতিক লুটতরাজ দেখেছি, এখন অরাজনৈতিক সরকার, যেটা আপনার বাসায়, আমি যদি মনে করি না, অরাজনৈতিক সরকারের আমলে লুটতরাজ কিন্তু কোনো অংশে থেমে নাই। সকল লুটতরাজ কিন্তু আপনি তো বন্ধ একটা হয়ে ব্যাপারে আমার একটা সাথে একমত নতুন হবেন, বাংলাদেশ করবে। বাংলাদেশে ঠিক এ আছে, পর্যন্ত যতগুলো ইন্টেরিয়ম গভর্নমেন্ট বলি, কেয়ারটেকার গভর্নমেন্ট বলি, কোনো আমলে কোনো আমলে এই আমলের মতো অবস্থা হয়নি। এটার সাথে আমি একমত। 111-এর সময় তো মানুষ একদম সোজা হয়ে গেছিল, একদম সোজা। ট্রুথ কমিশনে গিয়ে দল বান্ধা ইঞ্জিনিয়াররা, বিভিন্ন সেক্টরের লোকজন বলছে আমি দুর্নীতি করছি, আমি এত টাকার দুর্নীতি করছি, এই টাকাটা নেন। বাংলাদেশ ব্যাংকে মানে শত শত কোটি টাকা জমা হয়ে গেছিল শুধু এই ট্রুথ কমিশনের ইয়ার মাধ্যমে। তারপরে ওই সময়টায় অন্তত 1-1.5 বছর এরকম ছিল যে অফিস আদালতে বয়ও দিয়ে ঘুষ দুর্নীতি চলতো না। এখন কিন্তু এইটা মানে অনেক গুণ বেড়েছে। এই কথাটা আমি বলছি না, অনেকেই বলছে। তো এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য সর্বক্ষেত্রেই আমাদের ইয়া করা দরকার। আর এই অবস্থা পরিত্রাণের জন্য আরেকটা জিনিস করা দরকার, একটা স্থিতিশীল সরকার দরকার। মানুষ একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়তোবা এই চরিত্র থেকে আমরা দূরে আসতে পারবো, এটার কোনো গ্যারেন্টি নাই। তারপরও একটা, বাংলাদেশে আজকে বিনিয়োগ নাই, আমরা প্রবাসীদের আয়ের উপরে ডিপেন্ড করছি আর গার্মেন্টস উপরে ডিপেন্ড করছি। এই বিনিয়োগ বৃদ্ধি করে কর্মসংস্থান সৃষ্টির জন্য আপনাকে একটা নির্বাচিত সরকার করতে হবে। আজকে 28 লক্ষ মানুষ, কিছুদিন আগে 20 লক্ষ ছিল, আরো 8 লক্ষ যুক্ত হয়েছে এর সাথে, মানে না, কর্মহীন আপনি হয়েছে, অনেকগুলা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। সর্বসাকুল্যে 30 লক্ষ, এবং নারীদের এখন চাকরিহীন অবস্থা, নারীরা সবচেয়ে বেশি হ্যাঁ, মানে এই বিপর্যস্ত। মানে আপনি একটা কথা এখানে বলতে চাই যে বিগত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে কথা হলো, সেই সমস্ত আমলে কিন্তু এরকম ঘটনা ঘটেনি এই সরকারের আমলে যতটা জি, ঘটেছে। এটার জি, কি কারণ হলো, ওই যে আপনি বললেন না, যারা যত মেধাবী তারা আসলে কলমের মারপ্যাচটা খুব ভালো বুঝে। কিন্তু এই সরকার তো, এত বড় মেধাবী সরকার তো বাংলাদেশে কখনো আসেনি। সেটাও কি একটা কারণ? আমি তো বিস্তারিত বলেছি। আমার মনে হয় যে এটার আর নতুন ব্যাখ্যার দরকার নেই, আমাদের সময় মনে হয় শেষ, 1 ঘন্টা যাবত আছি। তা মেধাবীরা যদি মেধাটা দেশের কাজে না লাগায়, দুর্নীতি বন্ধের কাজে না লাগায়, তাহলে এই জাতিকে সামনে এগিয়ে যাওয়া আমাদের জন্য অনেক কষ্টের ব্যাপার হবে, এবং আমরা জাতি হিসেবে টিকে থাকা আমাদের জন্য দূর হবে। পৃথিবীর ইতিহাসে দেখবেন অনেক জাতি কিন্তু হারিয়ে গেছে। আমি মনে করি না বাঙালি হারবে। আমরা বীরের জাতি, আমরা মানে ঐতিহাসিকভাবে আমরা লড়াকু জাতি, আমরা হারবো না। কিন্তু আমরা যেই এ, মানে যেই সুন্দর আমাদের পথ হওয়ার কথা ছিল, এইসব মেধাবীরা এসে আমাদের পথটাকে খুব সুন্দর পথটাকে খুব কঙ্কর না কি বলে এইরকম বানিয়ে দিয়েছে, মানে পিচ্ছল বানিয়ে দিয়েছে। কণ্ঠকাঠিন্য আমরা এই না করুক, সেটা আমরা প্রত্যাশা করি। তো প্রত্যাশা যাই করি। হোক, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। শেষে কি বলবেন নির্বাচন নিয়ে? শেষে আমি বলবো যে একটা নির্বাচন হওয়া দরকার। এটার সাথে আমি দলগতভাবে এবং আমি ব্যক্তিগতভাবে একমত। এবং সরকার একটা অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যবস্থা করুক, যেখানে সবার অংশগ্রহণ থাকবে, সকল মতের ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে। এই ব্যবস্থাটা থাকলে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা অনেক দীর্ঘস্থায়ী হবে, অন্যথায় আবারও গণতান্ত্রিক যাত্রা মুখ থুবড়ে পড়বে। আমরা যত কথাই বলি, আমরা পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামটা কিন্তু গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য। কারণ আমরা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ তৎকালীন সময়ে যে পরিমাণ আসন পেয়েছিল, সেই আসন অনুসারে আমাদের হিস্সা দিচ্ছিল না বলে পরবর্তী স্বাধীনতা সংগ্রাম হয়েছে। 90-এর প্রেক্ষাপটের পরে আমরা যে যাত্রা শুরু করেছিলাম, আবার দলীয় সরকার যখন নিজেকে নিয়ে চিন্তা করা শুরু করলো, সেখানে আমরা একটা হোঁচট খেয়েছি। পরবর্তীতে এখন একটা উত্থানের মধ্য দিয়ে, হাজার প্রাণের মধ্য দিয়ে আজকে একটা নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। সেখানেও যদি আমরা এই ব্যবস্থা করি, তাহলে আবারও খুঁচুট খাবো। বারবার খুঁচুট খাওয়া থেকে আমরা বিরত হই, এবং সকলের মত প্রকাশ করার স্বাধীনতা দেওয়া হোক, দেশের একটি গণতান্ত্রিক পরিবেশ আসুক, বাক স্বাধীনতা আসুক, এবং একটি সুশাসন প্রতিষ্ঠা হোক, এই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয় সামনে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।